আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন অতিথি। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মিজানুর রহমান এবং আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। আপনাদের দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো সম্পর্কে একটু আলোচনার শিরোনামটা জানতে চাই। আজকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজকে এবার পাশের হার 83.04%। সবচেয়ে বেশি পাশ করেছে যশোর বোর্ডে 92% এবং সর্বনিম্ন সিলেটে 73.35%। এবার জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। আর জিপিএ 5 এবং পাশের হারের দিক দিয়ে এবার ছেলেদের চাইতে বেশ মেয়েরা ভালো ফল করেছে এবং ফলাফল এই যে সারসংক্ষেপ শেষ হস্তান্তরের সময় শিক্ষামন্ত্রীকে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম ছিল রাজনৈতিক। ওবায়দুল কাদের বলেছেন অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি। ডোনাল্ড লুর বাংলাদেশে আসার খবরে দলটির নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাইরের কোনো শক্তির উপর নির্ভর করে না বিএনপি। আরেকটি শিরোনাম ছিল দুটি ব্যাংকের মার্জার হওয়া নিয়ে। পদ্মা ও এক্সিমের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হতে বিডিবিএল-এর সঙ্গে চুক্তি সই হয়েছে। আমানত এবং চাকরি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংকাররা। এই ছিল আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো। আমরা আলোচনা শুরু করব। শুরুটা করতে চাই ডক্টর মিজানুর রহমানকে দিয়ে। স্যার, আজকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, যেখানে 20 লাখ পরীক্ষার্থী ছিল, 16,72,000 শিক্ষার্থী পাশ করেছে। সার্বিক পাশের হার 83%। আর যেখানে দেখা যাচ্ছে ছেলেদের চাইতে মেয়েরা এবার বেশ ভালো ফলাফল করেছে সব দিক দিয়েই, পাশের হার এমনকি জিপিএর দিক দিয়ে। এই রেজাল্টকে আসলে কিভাবে দেখছেন? মেয়েরা এগিয়ে যাওয়ার কারণটা কি? আচ্ছা, প্রথমে আজকে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলো তাদেরকে অভিনন্দন, তাদের অভিভাবকদের অভিনন্দন এবং তাদের যারা পড়িয়েছেন শিক্ষকদের, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা প্রতিষ্ঠান তাদেরকে অভিনন্দন। প্রথমে বলি, আমাদের যে একটা ব্যাপকতা এটা তো স্বীকার করতেই হবে। 2005 সালে এই এসএসসি পরীক্ষার্থী ছিল 9,15,000 আর 2024 সালে এসে আপনি 20,24,192 জন, প্রায় দ্বিগুণ। এই সময় আমাদের জনসংখ্যা বাড়ছে কিন্তু 20%, আর তাহলে এসএসসি পরীক্ষার্থী বাড়ছে 100%। মানে বিস্তৃতিটা বোঝার জন্য বলতেছি, অর্থাৎ এর মধ্যে জনসংখ্যা 20% বাড়ছে কিন্তু আমাদের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে 100%। তা এই যে বিস্তৃতিটা, এইটার একটা বড় অংশ জুড়ে কিন্তু আছে আমাদের এই নারী শিক্ষার্থীরা। কথা ছিল যে আমরা যেটাকে আমরা এসডিজি গোল ছিল আমাদের মিলিয়নিয়ার ডেভেলপমেন্ট গোল, ওই প্রথমটা, এটা 2020 সালের দিকে এসে আমরা সমতা আসবে আমাদের, কিন্তু তারও কিন্তু অনেক আগে 17 সালের আগেই সমতা চলে আসছে এসএসসি পর্যন্ত প্রায়। আর এখন তো এসএসসিতে বেশ দুই জায়গাতেই নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং ভালো করছে রেজাল্টের দিক থেকেও। আমি তো বলবো যে একসময় আমাদের এসএসসি রেজাল্ট কেমন ছিল, 2001 সালে পাশের হার ছিল 35.12, 2005 সালে এটা ছিল 54.10, আর সেখানে এটা এখন 83.04। তার মানে দাঁড়াচ্ছে পাশের দিক থেকে, সংখ্যার দিক থেকে এই বিস্তৃতি ঘটছে। তারপরে আবার ধরেন প্রশ্ন তো একটা আসেই যে এত ব্যাপক পাশ করলো, বিস্তৃতি হলো, মান কি বাড়লো, এটা নিয়ে প্রত্যেক বছরই এখানে আপনার এখানে টকশো করতে হয়, আমাকেই করতে হয়। আমারও জানার বিষয়, প্রত্যেক বছর রেজাল্ট, শিক্ষার ব্যাপকতা বাড়লো, শিক্ষার্থী পাশের সংখ্যা বাড়লো, শিক্ষার গুণগত মান আসলে কতটা বেড়েছে? দেখেন, আমাদের সবকিছুই তো বড় হয়ে গেছে, মান বেড়ে গেছে। আমাদের আম উৎপাদন বাড়ছে, কলা উৎপাদন বাড়ছে, ডিম উৎপাদন বাড়ছে, আমাদের কেনা বলা হয় যত ফসল আছে সবগুলাতে দেখা যাচ্ছে আমাদের ইভেন শাকসবজি উৎপাদনও আমরা পৃথিবীর প্রথম 5-7টা দেশের মধ্যে চলে গেছি। আমরা গার্মেন্টসে পৃথিবীতে আমাদের গ্রোথ বাড়ছে, আমাদের জিডিপি বাড়ছে, পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে, আমাদের রাস্তাগুলো দোতলা এলিভেটেড হচ্ছে, সবই হচ্ছে, বেড়ে গেছে, কিন্তু আমাদের শিক্ষার মান কমে গেছে। যারা বলে এটা একটা কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে, এই কথাটা যারা ভিতরে আসি এটা আমরা মনে করি না। এটা যদি এমনই হইতো
একজন কেন বলে ইসরায়েলি একজন অর্থনীতিবিদ আছে এলেনল হেল্পম্যান, ওটা বই লিখছিল 2004 সালে, দ্য মিস্ট্রি অফ ইকোনমিক গ্রোথ। তা আমরা অনেক সময় বলি না, আমরা বাংলাদেশের কদিন বলতো এটা উন্নয়নের বিষয়, যে এই এত উন্নয়ন বাংলাদেশ কিভাবে হলো। তো হেল্পম্যান তার বইয়ের মধ্যে এম্পিরিক্যাল স্টাডি করে দেখিয়েছে এমন এটা বিস্ময় বলে কিছুই না। এটা হচ্ছে শিক্ষার যখন প্রসার করে একটা সোসাইটিতে, তখন এই প্রসারের কারণে আসলে এক ধরনের আলোড়ন তৈরি হয়, আর এটাই হচ্ছে প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা বাড়ায়। আর এটার বাড়ার কারণে আপনি এখন আপনার কৃষিতে বলেন, আপনি মৎস্যে বলেন, আমাদের পোলট্রিতে বলেন, এই যে বিস্তৃতিটা হলো শিক্ষিত লোক, শিক্ষিত মা, শিক্ষিত নারী, এই যে ইনভলভমেন্টটা, এটাই হচ্ছে আমাদের এই যে কোনো মানে কি করে হয়ে গেল রহস্যময় মনে করার কোনো কারণে কোনো রহস্য নাই। রহস্য একটাই, শিক্ষা। যারা হ্যাঁ অনেকেই আমাদের শিক্ষার মান তো অবশ্যই আরও বাড়াতে হবে, বিশ্বমানে নিয়ে যেতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে শিক্ষামন্ত্রীকে বলছেন। আর শিক্ষামন্ত্রী নিজেও বিদেশে পড়াশোনা করা, রাজনৈতিক পরিবারের খুবই আমি মনে করি যে শিক্ষার প্রতি অনুরাগী একটা লোক। তো সেই ক্ষেত্রে তার চেষ্টাও থাকবে। কিন্তু আমরা যখনই আলোচনা করি যে প্রত্যেক বছর আমাদের মান খালি নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামে। তো আমি একবার বলছিলাম যে নিচের দিকে যদি প্রত্যেক বছর 1 ইঞ্চি করেও নামতো, একদিন তো মাটির নিচে চলে যাওয়ার কথা ছিল আমাদের। আমরা যাইনি, কারণ আমাদের গ্রোথ, প্রবৃদ্ধি, আমাদের কেনা বলা হয় অর্থনীতি, আমাদের যে সকল ক্ষেত্রগুলোতে আমরা বড়াই করি, এটা আমাদের এইটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, সবগুলো কিন্তু শিক্ষারই ফল। তবে হতো এক সময় কম্পেয়ার যদি করি, আমরা যখন স্টুডেন্ট মানে আমাদের আজিজ ভাই যখন ছাত্র ছিল আমারও আগে, আসলে আমরা যে বড়াই করি যে আমরা অনেক কিছু আসলে কি জানতাম। আজকে এসএসসি এসএসসি লেভেলের মানে বাচ্চাদের কাছে যেই পরিমাণ তথ্য আছে, ইনফরমেশন আছে, আমরা তো মুখস্থ বিদ্যা ছিল। এইম ইন লাইফ, জার্নি বাই বোর্ড, একটি বট গাছের আত্মকাহিনী রচনা মুখস্থ করে লিখে দিয়ে আসতাম, ওই দিয়ে লেটার পাইছি, পাস করছি। এখন আমাদের কাছে আর কোনো খবরও ছিল না, ইনফরমেশন খুবই কম ছিল। বাট এখন আপনি বলতে পারেন, ওই যে আজিজ ভাই হয়তো বলবে বানান ভুল করে, বাংলা ভুল করে, ইংরেজি ভুল করে। এই বাংলা ইংরেজি জানা, আমরা একসময় ইংলিশ মিডিয়ামে পরীক্ষা ইউনিভার্সিটিতে পড়ছি এবং ইংরেজি বলতে লিখতে তো আমাদের কোনো অসুবিধা হয় নাই। কিন্তু এটা একসময় মনে হতো খুব বাহাদুরি, ভালো ইংরেজি বলতে পারি, লিখতে পারি। এখন এটার কোনো 2 পয়সার গুরুত্ব আছে, আপনি ভালো ইংরেজি জানেন কি না জানেন, কিচ্ছু গুরুত্ব নাই। আজিজ ভাই আমি বাংলায় বলবো, আজিজ ভাই ইংরেজিতে শুনবে, আমার মোবাইলটা দিয়ে সম্ভব, ট্রান্সলেট হয়ে যাবে। অতএব এই এক সময় আমরা খুব ভালো বাংলা লিখতে পারতো, ইংরেজি লিখতে পারতো, বানান ভুল করতো না, এগুলোকে যদি শিক্ষার মান মনে করে থাকি, এরা একটা অলিক স্বপ্ন। এগুলো এই জিনিস এখন আর নাই দুনিয়াতে। জিনিসটা হচ্ছে আপনি অ্যানালিটিক্যাল এবিলিটি, প্রবলেম সলভ করার যে যোগ্যতা, সেটা আজকালকার বাচ্চাদের অনেক বেশি, তাদের সৃজনশীলতা অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি। অতএব শিক্ষার মান যারা কমে গেছে বলে, তারা বোধ ওই যে বানান আর ওই ইংরেজির কথা বোধ আর কিনা বাংলা ব্যাকরণের কথা, অথবা ওই যে কেন বলা হয় বাগদারা টাগদারা যেগুলো মুখস্থ করে, এগুলোর কথা বলে। এছাড়া আর কোনো দিক দিয়ে আমি তো 42 বছর শিক্ষকতায় কোনোভাবে আমি এটা স্বীকার করি না যে আমাদের শিক্ষার মান কমে গেছে, এটা সঠিক না। জি, জনাব আজিজ, আপনার কাছেও জানতে চাই যে একটা সময় ছিল পরীক্ষার্থীর সংখ্যা, ছেলে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকতো। আমরা এখন যেটা দেখছি যে এবারের পরীক্ষার্থী 1% কম ছিল মেয়েদের চাইতে ছেলেরা। এর কারণটা কি আসলে? এই যে জিপিএ 5 এবং পাশের হার সব কিছুর দিক দিয়েই ছেলেরা পিছিয়ে গেল। ছেলেরা কি জনসংখ্যার অনুপাতে ছেলেদের সংখ্যা কমে গেছে এই কারণে, না শিক্ষা ব্যবস্থার কোনো ফল রয়েছে? এখন আমি বিধান ভাই যে কথাগুলি বললেন তার সাথে আমি কিছু কথা যুক্ত করি। প্রথম কথা হলো, আমার জীবন থেকে আমি কথাগুলি বলি, উদাহরণ দিই। একটা হলো আমার ছেলে মেয়ে পড়াশোনা করেছে, অর্থাৎ জিপিএ যখন শুরু হয়েছে তার সেকেন্ড ব্যাচে ছিল আমার ছেলে, 5th ব্যাচে ছিল আমার মেয়ে। আমার ছেলের সময় সেকেন্ড ব্যাচে 300 কম জিপিএ 5 পেয়েছিল, আর মেয়ের সময় 500 কাছাকাছি বা কম। এর ভিতরে তখন তো এই যে এখন গোল্ডেন 5 বলে, এটা মৌখিক, এটা ছিল না। এখন বেশি সংখ্যক হওয়ার ফলে এখন নিজেদেরকে ভালো রেজাল্ট করেছে, এই জন্য এটা গ্রেডিং গোল্ডেন 5 বলে কিছু নাই, কিন্তু বলে আমার ছেলে মেয়ে তা পেয়েছে। এখন এই যে শিক্ষা, ধরেন আমার ছেলে মেয়ে, আমি নিজে বললে খারাপ হবে, সে তো চ্যালেঞ্জ করে তারা টিকে যাচ্ছে। কারণ তখনকার ধরেন
আমাদের সময়ে একজন তখন ফার্স্ট ডিভিশন পাওয়া আর এখনকার সময়ে জিপিএ 5 পাওয়া কিন্তু সমান কথা নয়। সেটা কি মার্কিংয়ের কারণে? আমার বাবা আন্ডার ম্যাট্রিক ছিল, ইংরেজিতে চিঠি লিখতো। আমি গৌরব করব না, লেখাপড়া ছিল তো, বাংলায় লিখতো। এখন এমএ পাস করে আমাদের কলিকে দেখছি বাংলাও জানে না, ইংরেজিও জানে না। এটা একটা লেখা। হ্যাঁ, আমি তারপরেও মিজান ভাইকে এই গত 1 বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে বহুত নিউজ হয়েছিল যে ইংরেজিতে প্রায় 1,500 ছেলে পরীক্ষা দিয়েছে, 3টে পাস করছে, আর কেউ ফাঁসি করে নেই, সব জিপিএ 5 প্রায় অলমোস্ট। না, ওখানে তো পাস করার জন্য পরীক্ষাই নেওয়া হয় নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যুক্তি আছে, ঢাকা ইউনিভার্সিটিতে কোনো অ্যাডমিশন টেস্ট কাউকে পাস করা ফেল করানোর জন্য নেওয়া হয় না। ঠিক আছে, মানলাম, কারণ আমার সিট হচ্ছে 50টা, দরখাস্ত করছে 1.5 লাখ, কিন্তু আমাদের কাজে হচ্ছে ফেল করানো। আমি সেক অফ আর্গুমেন্ট, তাহলে তো 50টা পাস করতে না, এই পাস করার কনসেপ্টটাই নাই, পাস করার কনসেপ্টে তাহলে পরীক্ষা নেন কেন? রেজাল্ট যদি এটা যৌক্তিকই হয় তাহলে মার্ক দেখে পরীক্ষা নিন। না, মার্কস না, আমি তো অ্যাসেন্ডিং অর্ডারে যে উপরের দিকে কত টাকা আমি নিব ওইটাই আমরা কি সার্টিফিকেট পাইছে, আপনারা পরীক্ষা নেন না, তাহলে না থেকে মার্ক দেখে আমি বলছি আমি আমার এডমিশন টেস্টে যারা ভালো করবে সেই কজনকে দিব, আর বাকিদের আমরা নিব না। ওইটার যুক্তি আমরা তো কোনো সার্টিফিকেট দিই না, এডমিশন টেস্টে কোনো সার্টিফিকেট দেওয়া হয়, মার্কশিট দেওয়া হয়। ওটার আপনার কথায় যেমন যুক্তি আছে, আমার যুক্তি তাহলে বোর্ড থেকে লাভ কি? যার যার বাসায় পড়ে পড়ে অ্যাডমিশন টেস্ট দিলেই হয়। মানে যেখানে একটা কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে হয়তো তার কোনো ভ্যালু নাই ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সময়। এটা তাহলে এটার তো আর্গুমেন্ট আছে। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিশ্বমানের শিক্ষা চালু করা, এটা হলো মূল ইস্যু। বিশ্বমানের শিক্ষা, বিশ্বমানের শিক্ষাটা কি? আমি তো এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি না। আমি কিন্তু একটা লেখাও লিখেছি এ প্রসঙ্গে। চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের দেশে বুয়েট থেকে শুরু করে একটি প্রতিষ্ঠানে উপযুক্ত নয়। প্রায় 56টার মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, 150-র উপরে প্রাইভেট আছে, আপনার কওমি মাদ্রাসা আছে 150-র মতো, আর 60,000 আছে হেফাজতের মামলা। বিশ্বমানের প্রতিষ্ঠান কতটি? এই এতগুলোই আর কি। এগুলো দেখি ইংরেজি তো আছেই, ইংরেজির বাংলা আছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন চতুর্থ বিপ্লব হচ্ছে উন্নত মানের বিজ্ঞানের যুগ। হ্যাঁ, তো সেখানে ধরেন আমাদের দেশেও কিন্তু আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে রোবট নেমে গেছে, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের শ্রমিকের বিকল্প হচ্ছে আপনার তা আপনি এই আধুনিক যে আইওটি, ডেটা সায়েন্স, রোবট, এগুলোর বিকল্প এইগুলোর উপরে লোক তৈরি করতে হবে। নইলে তো আপনি আগামী 15 বছর পরে আমাদের এই যে সব মাস্টার ডিগ্রি পাস, এগুলো সব ফাও, এগুলো কোনো কাজে আসবে না। আমি তো এখনই এই যে ঈদের আগে ওমরা করতে গেছিলাম, যা দেখি যে আমাদের বাংলাদেশের লোকরা ওই হাতে করে হ্যান্ডেল ধরে ওই যে ঠেলে করে ঝাড়ু ওইটা দিয়ে দাঁড়া থাকে, আর ওই শ্রীলঙ্কা অমক সমক এরা ওই অটো মেশিনে উঠে উঠে ওয়াশ করে। এই যে পার্থক্য, এইটা আমার কাছে তখন কিন্তু মনে হয়েছে, আমি কিন্তু মনে মনে গভর্নমেন্টকে খুব ধন্যবাদ দিছি যে এদেরকে নিশ্চয়ই সরকারের সাথে লবি করে অনেক রিকোয়েস্ট করে উঠে এদেরকে পাঠানো হয়েছে, কারণ এদের প্রয়োজন নাই সৌদি আরবে, এখনই নাই। তারপরে একবার ব্যাংকক গেছি, একটা রোবট ছেড়ে দিয়েছে ছোট্ট, পুরা হসপিটালটারে সে একা পরিষ্কার করতেছে, এবং মানুষ যেখানে থাকে ঘুরে যায় নিজে নিজে অটো সিস্টেমে। আশ্চর্য, খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে মানুষের বিকল্প, এখন যদি ওইটা ঝাড়ু দিতেন অন্তত 20 জন লোক লাগতো। তো এই জন্য বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু যেভাবে আছে, হ্যাঁ দেশের জন্য যে যে সাবজেক্টের যত লোক আছে দরকার, কিন্তু আমাদের তো মানুষ বেশি, আমাদের তো মানুষ তো এক্সপোর্ট করতে হয়। সুতরাং বিশ্বমানের, অর্থাৎ বিশ্বের কোন মানুষটা প্রবাসী কি দরকার সেই প্রোডাকশনটা দিতে গেলেই আমাকে উচ্চ মানের বিজ্ঞানের উপর, বিজ্ঞান ভিত্তিক আপনার লোক। এখন ধরেন বিজ্ঞানে বলা হচ্ছে চতুর্থ বিপ্লবে, যেমন ফ্রিজ, আপনার আগামী দিন হয়তো এখন বিশ্বাস হবে না কথা, আপনাকে বাজার করতে হবে না, আপনার ফ্রিজে কি খাবার আছে ফ্রিজ বলে দিবে, কমান্ড দিলে ফ্রিজ বলে দিবে, এবং সে ওই যে এখন এই যে আমরা অনলাইন থেকে খাবার আনি না, কাপড় চোপড় আনি না, ও ফ্রিজই ডেকে এনে খাবার এনে রেখে দিবে। আপনার বৃষ্টি আসছে, আপনি চুলাতে প্রোগ্রাম দিয়ে রাখবেন, চুলা বৃষ্টি হলে আপনি খিচুড়ি খাইতে চান, অটোমেটিক খিচুড়ি পাক করে রাখবে। এখন বিশ্বাস হবে না, কিন্তু এগুলো
ঘটবে তো, একসময় ঘটবে। দেখেন এখন রোবট ডাক্তার অপারেশন করে, এখন রোবট অপারেশন করতেছে, এটা তো সবাই জানে। ওদের অপারেশন অনেক নিখুঁত। আপনি এখন আমার শিক্ষাকে আধুনিক যদি এভাবে না করেন তাহলে তো আরো টিকবো না। এখনই তো সব দৌড়ায় বাইরে, তখন তো আরো দৌড়াবে। তো এই জন্যই বলছি যে শিক্ষা ব্যবস্থাটাকে আপনার উপযোগী, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে, এটা এখন দেখেন এই যে কারিকুলাম পরিবর্তন, এই সেই পরীক্ষা 8 নেন একবার, 5 নেন একবার, এগুলো কিন্তু অনেক গিরিপিকের মতো পরীক্ষা করা হচ্ছে। এগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা নিষ্ফল চর্চা। জি, আমার কাছে মনে হয়েছে। স্যার, আমরা যেটা দেখছি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, পাশের হার বেড়েছে, GPA 5 বেড়েছে, কিন্তু আসলে এই চতুর্থ শিল্প বিপ্লব বা এই যে চ্যালেঞ্জে মোকাবেলা করার জন্য সেই ধরনের শিক্ষা কিংবা সেই ধরনের শিক্ষার্থী কিংবা সেই ধরনের বিশ্বমানের প্রতিষ্ঠানকে আমরা গড়তে পেরেছি? না, দেখেন, আমরা একসময় তো মনে করা হতো যে আমাদের যারা মানে সেই ভালো ইংরেজি বাংলা জানা CSP TSP যারা ছিল আর কি, ওরা বোধহয় চলে গেলে দেশ আর চলবে না, পাকিস্তানি কাকুলের আর্মি অফিসাররা চলে গেলে আর দেশ চলবে না। কিন্তু দেখা গেছে যে দেশের যা কিছু উন্নতি হয়েছে ওদের রিটায়ারমেন্টে পরে হয়েছে। এই আমাদের কম ইংরেজি জানা, কম বাংলা জানা যারা, তারাই দেশের উন্নতি করছে। আপনি প্রযুক্তির কথা বলতেছেন, মাত্র একটা টেলিভিশন ছিল, BTV। এখন আমরা 35টা 40টা টেলিভিশন চালাচ্ছে, আমাদের ছেলেরাই চালাচ্ছে। এই প্রযুক্তি যা কিছু চলতেছে, চলছে তো, এই টেলিভিশন তো আর বন্ধ হচ্ছে না। হ্যাঁ, আমাদের আরো মান উন্নয়ন করে এদের কিন্তু ওইভাবে কোনো তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল না। আমাদের ঢাকা ইউনিভার্সিটি জার্নালিজম ডিপার্টমেন্টে পড়ানো হয়েছিল ওই পত্রিকায় লেখালেখি করা, এই মানে প্রিন্টেড পত্রিকার জন্য, কিন্তু অল্প কিছু হয়তো ব্রডকাস্ট মিডিয়া ছিল। কিন্তু এখন আমাদের এরকম 35টা টেলিভিশন কিন্তু আমাদের ছেলেরাই চালাচ্ছে। তো বিশ্ববিদ্যালয়গুলোতে, হ্যাঁ, আজিজ ভাই যথার্থই বলছেন, আমাদের আস্তে আস্তে ওইদিকে যেতে হবে এবং যাচ্ছিও। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন রোবোটিক এবং যে সকল আধুনিক যে সাবজেক্টগুলো, এগুলো কিন্তু ইতিমধ্যে চালু করা হয়েছে। আর আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে তো এই সনাতনী যে সাবজেক্টগুলো আমরা অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ে এগুলো নাই, যেগুলোকে আমরা বলি রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, তারপরে ইসলামের ইতিহাস, এই সাবজেক্টগুলো খোলারও সুযোগ নেই ওখানে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা এখন যে ওগুলোতে একদম লিমিট করা আছে। টোটাল এগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যশোর, নোয়াখালী অনেকগুলো নতুন বিশ্ববিদ্যালয়, কিন্তু তার মধ্যে কিন্তু তারা কিছু কিছু ইনোভেশন, রিসার্চ, এই কাজগুলো করছে। আমাদের শুরু করতে হবে, আমাদের মূল জোরটা দিতে হবে। আমি জানি না বড় বড় বৈজ্ঞানিক গবেষণা করার জন্য যে অবকাঠামো, যে পুঁজি, এটা আমাদের আছে কিনা, বা এটা এখনই আমরা বিনিয়োগ করতে পারবো কিনা। আমাদের কারিগরি শিক্ষা, যেটা আজিজ ভাই যথার্থ বললো, যে ফিলিপাইনের মাত্র 25 লক্ষ লোক বিদেশ থাকে, আর আমাদের থাকে 1,25,00,000 লোক। তো দেখা যায় ওদের 25 লক্ষ লোক বিদেশ থেকে মানে যে টাকা নিয়ে আসে, আমাদের 1,25,00,000 লোক এর 4 ভাগে 1 টাকা আনতে পারি না। চীনের ডেভেলপমেন্টের পেছনে তো স্যার কারিগরি শিক্ষা ভূমিকা রেখেছে। কারিগরি শিক্ষা না, আমি বলছি যে মেইজি রেজিস্ট্রেশন হয় 1886 সালে, তখন এই জাপানের যে শিক্ষার হার ছিল সেটা ইউরোপের চেয়ে বেশি ছিল। কিন্তু তারপরও ইভেন 1909-10 সালেও দেখা গেছে তাদের টোটাল বাজেটের 40% শিক্ষা খাতে খরচ করছে, যার কারণে জাপান এখন পর্যন্ত পৃথিবীতে নেতৃস্থানীয় অর্থনীতি হিসেবে টিকে আছে। এই যে ইনভেস্টমেন্ট, আমাদের সমস্যাটা ওখানেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলছেন আমাদের আধুনিক বিষয় বড় করতে হবে। এর সাথে সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মেগা প্রজেক্ট তো আপনি অনেকগুলো করছেন, পদ্মা প্রজেক্ট, রেলওয়ে, মানে মেট্রো রেল, যেগুলো দিয়ে দেশের মানুষ উপকৃত হচ্ছে। আমাদের একটা শিক্ষা খাতে একটা মেগা প্রজেক্ট দরকার। এবং মেগা প্রজেক্ট বললে আবার ইঞ্জিনিয়ার সাহেবরা বিল্ডিং টিল্ডিং বানানোর, ইট সুরকি নিয়ে আমাদের মেইন দরকার হচ্ছে আমাদের প্রচুর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দরকার। শিক্ষাতে যাতে আগ্রহী হয় ভালো ছাত্ররা শিক্ষক হতে, সেই জন্য প্রজেক্ট নিতে হবে। আর হ্যাঁ, অবকাঠামো যেগুলো দরকার, আধুনিক অবকাঠামো, আজকাল যে মাল্টিমিডিয়া, তারপরে কম্পিউটার, যে ল্যাব, এগুলো তো লাগবেই। এর সাথে সাথে আমাদের আসলে প্রচুর সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক লাগবে। আমাদের যে নতুন যে আউটকাম বেসড যে এডুকেশন শিক্ষা, এটা কিন্তু
আধুনিক মানে হচ্ছে সেই এটারও হয়তো পরিবর্তন করতে হবে। কিন্তু এখন যে কারিকুলামের কথা আমরা বলছি বা যে কারিকুলাম শুরু হয়েছে সেটা থেকে আর সেই ধরনের প্রশিক্ষিত শিক্ষক রয়েছেন? না না, এটা আমাদের প্রশিক্ষিত শিক্ষক নাই বলে তো বসে, এই সেম জিনিস মালয়েশিয়া আরো 15 বছর আগে করে ফেলছে। এটা নিয়ে আমরা বসে থাকবো, আমাদের পুরানো শখ ডাস্টার নিয়ে বসে থাকবো, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আর শোনো, এই পরিশিক্ষা পৃথিবীর থেকে এটা উঠে গেছে। তো আমরা এখন সবাই ট্রেনিং শেষ করার পরে যখন দেখবো, তখন ইতিমধ্যে মালয়েশিয়া যেটা আছে এটা বদল করে আরেকটা চলে যাবে। অতএব আমাদের শুরুটা করতে হবে। আমাদের স্কুলগুলোতে লিমিটেশন আছে, সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে গার্ডিয়ানদের লিমিটেশন। কারণ আমরা অভিভাবকরা তো এই সিস্টেমে পড়াশোনা করি, আমরা হলাম মুখস্থ দিয়ে ফার্স্ট ডিভিশন পাওয়া মা, মুখস্থ করা ফার্স্ট ডিভিশন পাওয়া বাপ, যার কারণে এখন পরীক্ষার রেজাল্ট খুঁজতেছে, আমার ছেলে যদি সিজিপিএ না, এটা নিয়েই তো ব্যস্ত সবাই। আসলে গোল্ডেন সিজিপিএ যেগুলো বলা হয়, এগুলো সেফ ফার্স্ট ডিভিশন পাইছে। আগে আমরা যারা সবচেয়ে টপ বোর্ডে উপরের দিকে ছিলাম, আমরা 60% অ্যাবাভ মার্কস পেয়েছি। আর এরা হলো এখন আমাদেরও যখন প্রথম যখন আমাদের ইউনিভার্সিটিতে যখন গ্রেডিং সিস্টেম চালু হয়, তখনও কিন্তু আমরা ওই যে আমাদের কনসেপচুয়ালি রয়ে গেছে 60-তে হাইয়েস্ট নাম্বার, 60-65 এর বিরাট ব্যাপার, ফার্স্ট ক্লাস পাওয়া, পুরো ডিপার্টমেন্টে একজন ফার্স্ট ক্লাস পায় অনার্সে। তো এইটা কনসেপ্টটা রয়ে গেছিল। আর স্যারেরও কম নম্বর পেয়েছে, নাম্বার কমও দিচ্ছে। আর এখন আস্তে আস্তে এটা অভ্যস্ত হয়ে গেছি আমরা, কারণ নাম্বার দেয়াই শুরু হয় 80 থেকে, অথবা 100 থেকে আপনি যতটুকু ভুল হয় ওটুকু কাটা রাখবেন, নাম্বার 100 দিবেন। দিস ইজ দ্য সিস্টেম। কারণ 90, 93, 97 ফেলে A+ হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বা আগের যে সিস্টেম ছিল। এখন স্যার লিটারেচারও পাচ্ছে না, ওটা নাম্বারই দিবেন আপনি 100 থেকে, তারপরে আপনি কেটে রাখবেন, ভুল কটা হয়েছে ওই কটা কেটে বাকি নাম্বারটা পুরোটা দিয়ে দেবেন। এই যে এই সময়টা লাগছে, যার কারণে এখন আপনি সিজিপিএ বেশি দেখতে পাচ্ছেন। এটা আসলে সেফ ফার্স্ট ডিভিশন পাইছে, আর কিছু না। এটা এদেরকে খুব পুলকিত হওয়ারও কিছু নাই, আর এটা নিয়ে খুব আশঙ্কিত হওয়ারও কিছু নাই যে অনেক এত পাইলো কেন, ফার্স্ট ডিভিশন পাইছে তো কি হয়েছে এটা, ঠিক আছে। জনাব আজিজ, আপনার কাছে এবার শিক্ষা থেকে একটু রাজনৈতিক প্রসঙ্গে যেতে চাই। বিএনপি অভিযোগ করেছে সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে বড় ধরনের ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে। দলটির মহাসচিব অভিযোগ করছেন যে বিরোধী দলের বিচারে ট্রাইব্যুনাল গঠন করছে সরকার। দলটির এমন অভিযোগের কারণটা কি আসলে, এটার উত্তর জানবো, তবে ছোট্ট বিরতির পর। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান এবং আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। বিরতির সাথে কথা বলছিলাম এম এ আজিজের সঙ্গে। যে বিষয়টি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে বিএনপির অভিযোগ সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে বড় ধরনের ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে। দলটির মহাসচিব বলছেন বিরোধী দলের বিচার করার জন্য সরকার ট্রাইব্যুনাল গঠন করছে। আসলেই কি এ ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা? দেখেন, মাঠে এরকম লম্বা কথাবার্তা কিন্তু বলে আর কি, দুটো কারণে। একটা হচ্ছে আলোচনায় নিজে থাকা এবং অপরকে ঘায়েল করার চেষ্টা করা। কিন্তু এখন কিন্তু জনগণ এটা বুঝে ফেলে, এই জন্য বলে ওটা রাজনৈতিক কথা, মানে ওটার মূল্য নাই। হ্যাঁ, এটা বলে আর কি। কারণ হচ্ছে যে ধরেন এই যে ওই যে সমাবেশ ছিল 28 তারিখে, এর যে ক্র্যাকডাউন এবং যে অ্যারেস্ট হলো, আর কি করবে? এখন বিচারও তো হয়েছে, মৃত লোকেরও তো লোয়ার কোর্ট জেল দিয়ে দিছে। হ্যাঁ, আর কি করবেন? উচ্চ আদালত তো দেখা যায় যে দুর্নীতির বিচারও করা পিছায় দেয়, তো করতেই পারে। এখন যদি চায় যে যেগুলো আছে সবগুলো রেজাল্ট দিয়ে দেয়, দিয়ে খুশি এরকমই। তো এটাতে যদি বিরোধী দল যদি ভয়ও পায় কথা করে, আবার এর আগে একটা বক্তৃতায় বলছে না যে ডাবল আগের বার দেওয়া হয়েছে, এবারে ডাবল মারা হবে, ডাবল শাস্তি দেওয়া হবে। তো এগুলো এখন ওই থেকে বিএনপি এখন মাঠে নামছে, নামার পরেই সব গরম হয়ে উঠছে। হ্যাঁ, তো এই কাউন্টার দেওয়া, আবার উল্টা কাউন্টার দিচ্ছে। এটা আমাদের দেশের রাজনীতি এই আস্তে আস্তে বললো না যে ওই শিক্ষা যেমন আপনার কোয়ালিটি হারাচ্ছে, রাজনীতিও কোয়ালিটি কিন্তু হারাচ্ছে। এটাতে কিন্তু নাই। এখন যদি মিজান ভাই বলে যে তাও তো দেশ আগাচ্ছে, হ্যাঁ, কোয়ালিটি আগাচ্ছে, দেশ তো আগাচ্ছে। এদেশে আমি বলবো যে এক শ্রমিক শ্রেণীর জন্য আগাচ্ছে। কারণ কি, কৃষক, গার্মেন্টস, প্রবাসী, এরাই তো মূল জিডিপিতে কন্ট্রিবিউট করছে। সার্ভিস সেক্টর, এই তো মূল সার্ভিস, এই তো এরা তো সবই শ্রমিক বেশ। আমরা উপরে যারা আছি, আমরা হোয়াইট কালার, আমরা খাচ্ছি, পাচার টাচার করতেছি, যা ইচ্ছে তাই করতেছি, ব্যবসায় এর সাথে যুক্ত হয়ে গেছে। এখন এই যে একটু আগে শুনলাম আর কি, যে অর্থ পাচার করে কারা,
যারা সরকারি চাকরি এবং পলিটিশিয়ান, যারা রিটায়ার করার পরে বিদেশে থাকে, তার ছেলে পেয়ে বাড়ি করছে, ওখানে তো চেক করে নিতে হয়, বোঝা যায় ইউনিভার্সিটির শিক্ষক কয়টা টাকা পাচার করছে, কয়টা যা বিদেশে থাকে, কয়জনের ছেলে বিদেশে পড়ে, তাদের সক্ষমতা আছে নাই তো। হ্যাঁ, তো এই জন্য বলতেছি যে আমি আমার মেয়েকে পড়াইছি, জমি বিক্রি করে ফেলছি, তো দেখেন এটা চেক করলেই তো হয়। তো এই জন্য আমি বলতেছি যে এই যে রাজনীতিবিদরা যেটা করবে না সেটাও বলে, যেটা করবে সেটাও হয়তো চাপা রাখে, এটা বোঝা মুশকিল বড়। এখন একজন বলছে আর একজন বলতেছে না এটা আমাদের ইয়ে নাই। এখন চাপানি ট্রায়ালে যদি ভাবে যে এখন বিএনপি বড় কঠিন আন্দোলন করতেছে, কাটাকাট কিছু জেল দিয়ে আটকায় থাকবো, এও হতে পারে, বলা যায় না। ফখরুল ইসলাম আলমগীরকে মালার গাড়ি ভাঙছে, জেল খাটাই দিল না, এখন তো বেচারা লাঠি বট করে হাঁটে। হ্যাঁ, ওই যে চিকিৎসার জন্য থাকছে, এখনো ঠিক হয়নি, কথা টথা সব। তার তো এমন অসুখ আমি জানি যে কোনো মুহূর্তে নামাজে সেজদা দিতে গেলে মারা যেতে পারে, উঁচু হলে মারা যেতে পারে, যে কোনো রিস্কে আছে তার। এই গলার যে রোগ আছে, চিকিৎসা নেই তার, এরকম হয়ে গেছে। আবার ইয়েতে পাকস্থলীতেও সমস্যা আছে। যাই হোক, এখন রাজনীতিতে বাংলাদেশের একটু নির্দয় হয়ে গেছে আমার কাছে মনে হয়, যে রাজনৈতিক পেরিফেরির বাইরে চলে গেছে, যে অত্যাচার নিপীড়নের মাত্রাটা সবসময় কম বেশি হয়েছে, তবে এখন বোধহয় মাত্রাটা একটু ইয়ে হয়ে। আমার মনে হয় গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক দেশ, এর ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত। এই জন্য আমি বারবার রেফারেন্স দিই যে বিএনপি, আওয়ামী লীগ বড় দল তো আসলে দ্বিদলীয় সিস্টেম, নেতৃত্ব দুই দলে আছে। তারা তো স্বাক্ষর করেছে ওই যে 3 জোটের রূপরেখা, সেখানে তারাই অঙ্গীকার করেছে, পাবলিক অঙ্গীকার, ওই জায়গাটা ফেরত যাক না, তাহলে তো সমস্যার সমাধান হয়। জি, আর তো নতুন করে কিছু করা লাগে না। জি স্যার, আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, এখন কি বাংলাদেশে যে রাজনৈতিক নিপীড়নের অভিযোগ বিএনপি বরাবর করছে, আসলে কি সে ধরনের রাজনৈতিক নিপীড়ন হচ্ছে, বা জনাব আজিজ যেটা বলছিলেন যে এখন রাজনীতি এক ধরনের নির্দয় হয়ে গেছে, আপনিও সেটা মনে করেন কিনা? আচ্ছা, ওই আমি আজিজের সাথে একমত। এগুলো আমি নাম দিয়েছিলাম রাজনৈতিক পদ্য। এই যেই কথাগুলো বলা হচ্ছে, ট্রাইব্যুনাল করা হচ্ছে, বিচার হবে, আমার মনে হয় না এরকম কোনো পরিস্থিতি আছে বা এরকম কোনো আয়োজন গভর্নমেন্টের দিক থেকে আছে। আমি যেটা বলবো, আমাদের এই 7ই জানুয়ারি যে নির্বাচনটা হলো, সেখানে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ একটা ম্যানিফেস্টো দিয়েছিল, সেখানে 11টা দফা ছিল। এর মধ্যে কনক্লুশন যেটা লাস্টে যেটা ছিল যে এবার আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ডেমোক্রেটিক স্পিরিটটা, ডেমোক্রেটিক ইয়েটা বড় করবে এবং গণতান্ত্রিকভাবে যাতে দেশ চলে সেই জন্য যে সকল উদ্যোগগুলো নেওয়ার দরকার সেটা নেবে, এটা অঙ্গীকারের মধ্যে আছে। তো এটা এখন গভর্নমেন্টের একটা বড় দায়িত্ব যে যারা মানে আমি বলবো যে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে, জনদুর্ভোগ সৃষ্টি না করে, মানুষের ভোগান্তি সৃষ্টি না করে যে সকল কথাগুলো বলতে চায়, সমাবেশ করতে চায়, সেটা সুযোগ করে দেওয়া, এটা গভর্নমেন্টেরই সাপোর্ট হয়। কারণ গভর্নমেন্ট অনেক সময় বাইরের বিভিন্ন দাতা সংস্থা থেকে আরম্ভ করে IMF যেগুলো আছে, অথবা বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সিসগুলো এবং দেশগুলো যখন অন্যায় কিছু চাপায় গভর্নমেন্টের উপরে, তো গভর্নমেন্ট এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। দেখেন আপনি এটা যে করবো, এর বিরাট একটা রাজনৈতিক শক্তি কিন্তু এটার বিরুদ্ধে আছে, ওরাও একটা খবর রাখে যে এই আমরা আওয়ামী লীগের সাথে এই কাজটা করে ফেলবো, চুক্তিটা করে ফেলবো, পরে যদি আওয়ামী লীগ ক্ষমতা না থাকে, ওরা যদি আসে, ওদের মনোভাবটা কি? তো যার কারণে এই যে এটা গভর্নমেন্টের দিক থেকে একটা ডিফেন্স হিসেবে কাজ করে, যদি শক্তিশালী একটা কথা বলা যদি বাজারে থাকে যে কোনো ইস্যুতে। আর এমনি লক্ষ লক্ষ লোক জেলে নিয়ে, 65 লক্ষ, 60 লক্ষ, আসলে বাংলাদেশের সবগুলো জেলের ধারণ ক্ষমতা হচ্ছে, সবগুলা সবগুলো ধারণ ক্ষমতা 57,000। আর এখানে যদি ডাবল লোক থাকে, 3 জন করে লোক থাকলে ওদের লাখের লোকের বেশি জেলে থাকার সুযোগ নেই। ঈদের আগে যখন বলা হয়েছিল লক্ষ লক্ষ লোক জেলে আছে বিএনপিতে, এই কেন্দ্রীয় জেলের যে ডিআইজি, সেখানে বলছে আমাদের টোটাল 77,000। তো অতএব এই কথাগুলো বলা হয়, লক্ষ লক্ষ, হাজারে হাজার, এগুলোর মধ্যে বিরাট বড় ধরনের রাজনৈতিক মারপেচ আছে কথাগুলোর মধ্যে। বাট আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে যতক্ষণ পর্যন্ত আপনি গণতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করবেন, সেটার জন্য সুযোগ করে দেওয়া ক্ষমতাসীন দলেরই দায়িত্ব, এবং এটা তাদেরই বেনিফিট হবে। কারণ অনেক সময় দীর্ঘদিন যখন একটা সরকার ক্ষমতায় থাকে, 20 বছর টানা চলছে,
তো এইটার যে দোষ ত্রুটি, এটার ভালো দিক মন্দ দিক, এগুলো যদি জোরালোভাবে বলার মতো ইয়ে না থাকে, মানে একটা শক্তি না থাকে, বাইরে না থাকে, তাহলে কিন্তু প্রচুর ভুলভ্রান্তি অথবা যেগুলোকে আমরা বলি অনিয়ম দুর্নীতি যেগুলো হয়, এগুলো কিন্তু প্রসারিত হওয়ার সুযোগ থেকে যায়। তো সেজন্য এটা স্পেস তৈরি করে দিতে হবে, গভর্নমেন্টকে এটা করতে হবে। আর আরেকটা হচ্ছে যারা বিরোধী রাজনীতি করবে তাদেরও মানে অতীতে যে আন্দোলন সংগ্রাম যেগুলো করছে তার অভিজ্ঞতার আলোকে তো পরবর্তী কর্মসূচি নিতে হবে। আপনি যদি এখনই আবার এই গভর্নমেন্টকে নামায় টামায় কিছু একটা পতনের আন্দোলন করেন, তা আমার মনে হয় আর কি এটা নিয়ে কেউ এখন কোনো সারা পাওয়া যাবে আর কেউ এটা নিয়ে চিন্তা করে, মানুষ সারাক্ষণ এ নিয়ে ভাবে, এরকম কোনো আলামত কিন্তু নাই। মানুষ বরং তার দৈনন্দিন যে সমস্যাগুলো, মুদ্রাস্ফীতি কারণে মানুষের যে কষ্ট হচ্ছে, জিনিসপত্রের দাম, এগুলো নিয়ে আপনি এইগুলো নিয়ে যত কথা বলবেন আপনার জনসম্পৃক্ত হবে। এ না করে সরকারকে নামাবেন আর ওই যে কেনা বলা হয় আপনার যে অলিক কতগুলা কথাবার্তা আছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক যে ফ্রেজগুলো আছে এগুলো ব্যবহার করবেন। এগুলো করেন আমাদের যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 29 সালে, তখন এগুলো কাজে আসবে। এখন এগুলো আমার মনে হয় না মানুষ এগুলোর মাথার মধ্যে রাখছে। বাস্তব মানুষের দৈনন্দিন যে প্রবলেমগুলো আছে সেগুলো কথা বললে আস্তে আস্তে জনসম্পৃক্ততা বাড়বে। আর এখনই আমি সরকারকে টেনে নামানোর, আমি যদি অতীত অভিজ্ঞতা যদি না শিখে থাকে তাহলে আরেকটা, এমনিই তো অনেকে বলে যে বিএনপি অনেক রাজনৈতিক ভুল আছে, এটা সেটা আছে, তো এই ভুলগুলো আরো বাড়বে, এতে তাদের শক্তি যেটা আছে এটা মানে ক্ষয় হবে, খুব এটা বেশি কাজ হবে বলে মনে হয় না। জি জনাব আজিজ, যেটা বলা হচ্ছে 14 মে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বলা না হলেও আওয়ামী লীগ বলছে ডোনাল্ড লুর বাংলাদেশ আসার খবরে তারা খুশি এবং হয়তো বা তারা আশা করছে নতুন কোনো নিষেধাজ্ঞা আসছে। যদিও অপ্রয়োজনে একটা খোঁচামারি দিচ্ছে। এখন আমার বক্তব্য হচ্ছে, শোনেন, ছাত্র জীবনেও কিন্তু বলছি মার্কিন সাম্রাজ্যবাদ যে পরাশক্তিগুলি আছে, পরাশক্তিগুলো কোন উদ্দেশ্যে আসে আর কি করবে এটা আমাদের অ্যাসেস করা বড় কঠিন। এমনি ডিপ্লোম্যাটিক ইয়েতে বলা হয় যে কূটনৈতিকরা যেটা বলে তার উল্টোটা করে, এটা বলা হয়। যেমন ধরেন আমি যদি ধরি ডোনাল্ড ট্রাম্প শ্রীলঙ্কা, ভারত শ্রীলঙ্কা হয়ে এখানে আসতেছে, আমাদের দেশে 2 দিন থাকবে এবং সবার সাথে কিন্তু দেখা করবে আবার। হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক ব্যাপারে সহযোগিতা, সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এইসব আলোচনা হবে। কিন্তু আমার প্রশ্ন হইতো তার ইমিডিয়েট আগে আপনি খেয়াল করে দেখেন ওই মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে একটা স্টেটমেন্ট করলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেখান থেকে কিন্তু বলা হলো যে এগুলো বাদ দেন যে আগের কোনো উন্নতি হয় নাই টা নাই, সেটা অন্য কথা। একটা পারা কিন্তু বলছে যে বাংলাদেশের নাগরিকের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে তাদের হাতে নাই, একটা কথা। দ্বিতীয়বার বাইডেন চিঠি দিল প্রধানমন্ত্রীকে, সেখানে অনেক কিছু এরকম সহযোগিতা সব আছে। একটা আমার কাছে স্ট্রাইক করছে যে ইন্দো প্যাসিফিক এবং বিশ্ব শান্তিতে সহযোগিতা, আমরা একসাথে কাজ করব। এখন বলে ইন্দো প্যাসিফিক মানে কি? এই রিজনে চীন এবং আমেরিকার কিন্তু এখানে কে এখানে অবস্থান নেবে, এটা স্কোয়াড অ্যাক্ট নিয়ে একটা ঝামেলা হলো না? তো এইখানে বাংলাদেশের অবস্থান তো স্কোয়াডের সদস্য হতে চায় বটে, কিন্তু বাংলাদেশ নিজস্ব একটা ফর্মুলা দিছে, তাই সেখানে আমেরিকার সাথে কিভাবে ভিড়বে? তাহলে চীন অ্যানয়েড হবে, ভারত হয়তো আবার আলাদাভাবে দেখতে পারে। আবার বিশ্ব শান্তিতে এখন ইসরায়েল দিয়ে যা ঘটতেছে ফিলিস্তিনিদের সাথে, তো বিশ্ব শান্তি এটা কেমনে বাংলাদেশ থাকবে? তো সুতরাং এই যে জিনিসগুলো, আবার পাকিস্তানে দেখেন ডোনাল্ড লু গেছিল এরকমই যে দেশের সহযোগিতা বাড়াবে, এইসব কোয়েটে যায় ইমরান খান অভিযোগ করলে আমারে ফেলাই দিছে। হ্যাঁ, তো সুতরাং ওরা কি, ওদের মতলব কি আছে? এরা পরাশক্তিগুলি। আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে একটাই, সারা বিশ্বে তারা কিভাবে অস্ত্র বেচবে, এক্সপ্লয়েট করবে, কোন জায়গায় কি সুবিধা, কোনটা ছাড় দিলে কোনটা লাভ, তাদের হিসাবে তারা করবে।
এখানে কোনো তাদের নৈতিকতা এখন বর্তমান বিশ্বে আছে বলে আমার কাছে মনে হয় না। জি, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের যে অভিযোগ যে রোনাল্ডোর আসার খবরে তারা দলটি চাঙ্গা হয়ে গেছে এবং তারা খুশি, এমন কোনো বিষয় কি থাকতে পারে আসলে যে বিএনপির খুশি হওয়ার মতো কিছু ঘটনা ঘটতে পারে? ওই যে আজিজ ভাই যেটা বললো, একটা খোসা দিয়ে দেওয়া আমার মনে হয় না। বিএনপি ইতিমধ্যে আমেরিকা, ডোনাল্ডো, পিটার হাস এগুলোর ব্যাপারে চরম হতাশ। কারণ তাদেরকে যেভাবে উস্কে দিচ্ছিল, যেভাবে একবারে বিএনপির অফিসে কিনা পিটার হাস ঘুরছিল, মনে হচ্ছে একবার বিএনপির একজন অতিরিক্ত মহাসচিব। মানে বিএনপির সমস্ত আন্দোলনটা আমেরিকায় কি করবে, আর বাইরের থেকে কতগুলো বাটপার, ইউটিউবার বাটপার ওরা ঘোষণা দিত 3 তারিখে স্যাংশন চলে আসবে, 4 তারিখে পদত্যাগ করবে, 5 তারিখে ক্ষমতা নিয়ে নেবে। এগুলো বলতো ওই বাটপারগুলো এখনো বাটপারি করে বেড়াচ্ছে। এগুলো অধিকাংশই দেশে আসলে তো যাবজ্জীবন জেল হয়ে আছে। ওই বাটপাররা ঘোষণা দিত আর রোনাল্ডো দৌড়দৌড়ি করতো, এই দিয়ে বিএনপির কর্মসূচিগুলো চলতো। এইটার যে মানে একটা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনসম্পৃক্ত করে বড় ধরনের আন্দোলন করার যে ধরনের মেকানিজম দরকার, এটার মধ্যে সব দিক ভেবেচিন্তে যে সকল মানে প্ল্যানিং গুলো করা দরকার, এগুলো না করে বরং এরা বেশিরভাগ নির্ভর করছে পিটার হার্সের উপরে আমার মনে হয় আর কি। এখন আমার মনে হয় না বিএনপি আর ওই পিটার হার্সের ব্যাপারে বা আমেরিকার ব্যাপারে ডোনাল্ডো আর আজিজুল হাসান মানবাধিকার যে রিপোর্ট, এটা প্রত্যেক বছর একই তারিখে প্রকাশ করে। এটার সাথে এই সফরের আগে পরের কোনো ব্যাপার নেই। ওইটা নিয়মিত এটা একটা টাইমে প্রকাশ করে। ওইটা সবসময় ওই আর্লি মে বা এপ্রিলের এন্ড অফ এপ্রিল এটা বরাবর প্রত্যেক বছর এটা করে। নূরের সফরকে কি আসলে গুরুত্ব দেওয়ার কিছু আছে? না, গুরুত্ব তো একটা, আমাদের সাথে আমেরিকার বহুপাক্ষিক সম্পর্ক। আমাদের শুধু আমেরিকার সাথে কেবলমাত্র আমরা গার্মেন্টস রপ্তানি করি তা তো না। আমেরিকার এখনো আমাদের বাংলাদেশে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট যেটা বলি, সর্বোচ্চ ইনভেস্টমেন্ট আমেরিকার। আমাদের গ্যাস ক্ষেত্র, আমাদের গ্যাস ক্ষেত্র, ইভেন এখন যে আবার নতুন করে আমাদের তেলগুলোর ক্ষেত্রে গ্যাস ক্ষেত্রগুলা 17টা ব্লক ইজারা দেওয়ার জন্য টেন্ডার হয়ে গেছে। তো এর মধ্যে 7টা কোম্পানির মধ্যে 4-5টাই তো আমেরিকান কোম্পানি, আর আমেরিকানরাই সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করে। অতএব তাদের বিরাট অর্থনৈতিক। তারপরে আবার আমাদের বিমান, এয়ারবাস ভার্সেস বিমানের একটা ব্যাপার আছে। কারণ এয়ারবাস কেনার জন্য গভর্নমেন্টের দিক থেকে এক ধরনের আগ্রহ আছে। ইতিমধ্যে ফরাসি প্রেসিডেন্ট ঘুরে গেছে। তো এই সবগুলো আজিজ ভাই যথার্থ বলছে, এগুলো ওদের স্বার্থে করবে। আপনারা এখানে কে ক্ষমতায় আছে, কাকে বসানো উঠানো, এগুলো তাদের ব্যাপার না। পুরো ব্যাপারটা হচ্ছে তার অর্থনৈতিক স্বার্থ এবং তার ওই যে জিও পলিটিক্যাল যে বিষয়গুলো আছে, ইন্ডো প্যাসিফিক অ্যান্ড এই এলাকার আধিপত্য কার হবে, এখানে চায়না অবস্থান কি হবে, ভারতের সাথে সম্পর্ক কি হবে, এর মধ্যে বাংলাদেশকে তারা একটা সহযোগী হিসেবে যদি পেয়ে যায়। কারণ বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক লোকেশন, যে জায়গাটা বাংলাদেশের ম্যাপটা যেটা, এটা এই এলাকার গেটওয়ে, অর্থাৎ যাওয়ার পথে এটা একটা বিরাট একটা মানে মূল্যবান একটা অবস্থান হচ্ছে বাংলাদেশের। তো যার কারণে তারা বাংলাদেশকে সবসময় ফেভারে পেতে চায়, যার কারণে এই টানাপোড়েনটা আছে। আমরা কিন্তু বিএনপির যে অভিযোগ, আসলে এই 7 জানুয়ারি নির্বাচনের পরে হয়তো সংকটটা, দেশের সংকট দূর হয়ে যায় না, এই সংকটটা বরং আরো ঘনীভূত হয়েছে বা আরো বেড়েছে। আপনি কি মনে করেন যে 7 জানুয়ারি নির্বাচনের পরে দেশের অভ্যন্তরে সংকট আরো বেড়েছে? মানে কি সংকট? সেটা বিএনপির অভিযোগ দেশে সংকট বেড়েছে। না, আমাদের তো একটা তো আছে ওয়ার্ল্ড ওয়াইড রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে, আমাদেরও আছে। সেটা এটা তো অস্বীকার করে। আমাদের ডলারের রিজার্ভ, আমাদের ডলারের মানে আমাদের ব্যবসায় যে ঘাটতি এবং আমাদের যে বৈদেশিক এগুলো নিয়ে তো অনবরত কথাবার্তা হচ্ছে। গভর্নমেন্ট থেকেও একটার পর একটা মেজার্স নিচ্ছে, সেগুলো তো নিবে। এটা যদি এখন মানে যে সমস্যাগুলো আছে, এগুলো এখন বিএনপি ক্ষমতায় আসলে এটা সমাধান হয়ে যেত, বলুক না, তারা বললো এটা এই করেন এই করেন, এরকম কোনো সাজেশন কি কখনো দিছে? অল্টারনেটিভ কোনো সাজেশন কি আছে? তো এই সমস্যাগুলো সবসময় সব দেশেরই থাকে, এটা ইফেক্টিভলি মোকাবেলা করা। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে জিও পলিটিক্যাল ব্যালেন্স, অর্থাৎ ভারসাম্য রক্ষা করা। চীন এবং ভারতের মধ্যে টানাপোড়েন, অথবা রাশিয়া এবং আমেরিকার যে নিজস্ব, এর মধ্যে আবার কিন্তু তুরস্ক, সৌদি আরব, এটা ইসলামিক শক্তিও কিন্তু আছে। তো আমরা যেই পররাষ্ট্রনীতিটা আমরা অনুসরণ করে যাচ্ছি, সকলের সাথে বন্ধুত্ব, এর মধ্যে শুধু আমাদের একটা যোগ দিতে হবে আমাদের স্বার্থে আমরা সকলের সাথে বন্ধুত্ব রাখবো। এবং কারো এটা যদি ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিপক্কতা,
মানে 20 বছর থাকলে এখন এই একটা লোক এসে কথা বললেই বোঝার একটা সময় হয়ে গেছে ওনার। তো এটা বোধহয় একটা আমাদের জন্য বিরাট একটা সাপোর্ট, বাট শি ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে ফোর্সিটা ঠিক, এটা হলো আমাদের রক্ষা কবচ। আদারওয়াইজ এখন যে মানে পরাশক্তিগুলোর যেরকম একটা মানে টানা পূরণের একটা মূল কেন্দ্রবিন্দু হয়ে গেছে বাংলাদেশ, এখানে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে নিজের মতো করে দাঁড়িয়ে থাকাটাই খুব কঠিন। বাট আমরা আশাবাদী এইটাও উতরে যাবে ডিউ টু। আমরা আলোচনা শেষ পর্যায়ে রয়েছে, আমরা আলোচনা এবার করতে চাই একটু ব্যাংক মার্জার নিয়ে। এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের পর আনুষ্ঠানিকভাবে আজকে সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল এর মার্জার নিয়ে আজকে এমওইউ হয়েছে সেন্ট্রাল ব্যাংক। আরে দুটোই তো গভর্নমেন্ট ব্যাংক, এটা বড় মার্জার কি, এটা একটা ঘোষণা দিলেই তো হয়। কিন্তু আমরা যেটা দেখেছি যে ন্যাশনাল ব্যাংকের সাথে যেই মার্জার হওয়ার কথা ছিল ইউসিবিএল এর, কিংবা সিটি ব্যাংকের সাথে যে মার্জার হওয়ার কথা ছিল বেসিক ব্যাংকের, সেটা অনেকটা পিছিয়ে গেছে। তো এই যে মার্জার হওয়া না হওয়া, এটা আসলে কি আমাদের ব্যাংকিং খাতে এই যে অনিয়ম, দুর্নীতি বা বিভিন্ন রকমের খেলাপি ঋণের কথা বলা হয়, সেইটা কি আসলে দূর হবে? না, দেখেন এখানে যেটা জনশ্রুতি আছে যে এই ব্যাংকগুলো যে গরিব হয়ে গেল, দুর্বল হয়ে গেল, এখান থেকে তো টাকা তুলে নেওয়া হয়েছে। ইসলামিক ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে কে, সবাই জানে, কে দিয়েছে তাও জানে। এখন ইসলামিক ব্যাংক তো অনেক আয় করত। সোনালী ব্যাংক সরকারি স্বায়ত্তশাসিত, সেই ব্যাংকটা কত বড় ছিল। হ্যাঁ, প্রথম এই সরকারে আসার পরে ছাত্রলীগ যুবলীগের ফলাফলকে ভোটে ঢুকাই দিছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি তখন কমিশনও কেস ছিল, এগুলো কিছু হয়নি। টাকা লোপাট দেশে বিদেশে সব জায়গায় চলে গেছে। কিন্তু আমি যদি ভিয়েতনামের একটা এক্সাম্পল বলি, সেখানে আর্থিক খাতে কেলেঙ্কারি বা ব্যাংকিং খাতে কেলেঙ্কারির জন্য একজনের মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে। আমাদের দেশে আর সেই ধরনের দৃষ্টান্তমূলক সাজা হচ্ছে না কেন? আমাদের যাবজ্জীবন জেলে আছে না, হলমার্ক গ্রুপ যাবজ্জীবন জেলে আছে, জেলে আছে একজন, বিসমিল্লাহ গ্রুপ ঘোষিত জেলে আছে, যুবকের ঘোষিত জেলে আছে বহু, ঘোষিত জেলে আছে বহু লোক। ব্যাপারটা হচ্ছে যে যারা ধরেন কিছু তো জেলে আছে, জেল যারা না পড়লে আছে, হ্যাঁ, কিন্তু অনেকেই আছে সরকারের কাছে কাছে বসে আছে, সরকার ব্যবস্থার মধ্যে আছে। হ্যাঁ, শেয়ার মার্কেট লুট করে ফেললো কে, সে তো সরকার চালায়। লু এসে দেখা করবে, এই ইম্পর্টেন্ট পার্সন। হ্যাঁ, লু তাকে সাথে দেখা করবে, বলে শেয়ার মার্কেট খায় ফেলছে পুরোটা। বাংলাদেশে বলছে না যে বাংলাদেশ হলো পৃথিবীর মধ্যে 1 নম্বর হচ্ছে ধনী উৎপাদনের কারখানা। বিদেশে ধনী আছে বাংলাদেশের একজন, আপনি ধরেন না, জিজ্ঞেস করেন না কেমনে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে দিচ্ছে। একটা বলেন এই যে টাকা পাচার হয়, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, আর হলো হুন্ডি। হ্যাঁ, একটা হুন্ডি এই 20 বছরে একটা হুন্ডি ব্যবসায়ী ধরা পড়ছে, এটা কি গভর্নমেন্ট পারে না? কি ইন্টেলিজেন্স তাহলে? একটা হুন্ডি কারবার করে ধরতে পারবো না? একটা ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, আপনার কাস্টমসের একটা বুথ থাকে, মানে টেবিল থাকে, যেখানে এই দামটা ইভ্যালুয়েট করে। এই 5টা লোক কাস্টমসের সৎ পাওয়া যায় না, যে একটা বাড়তি টাকা দেখায় টাকা পাচার করলো, খুব টাকা দেখে আনলো, একটা লোক ধরা যায়নি, গেছে। উদাহরণ আছে? উদাহরণ নেই। সুতরাং হচ্ছে এখানে রাজনৈতিক সদিচ্ছা লাগবে, কারণ যেভাবে আপনার টাকা পয়সা লুটতরাজ হচ্ছে, এখানে যদি আপনার রাজনৈতিক সদিচ্ছা কাজ না করে, তাহলে কিন্তু আমি বলবো যে দেশটা কিন্তু এলোমেলো হয়ে গেছে ভিতরে ভিতরে, কোনো জায়গায় নিয়ন্ত্রণ নাই, যার যার মতো করে খাচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, নিয়ন্ত্রণ নাই। চলে গেছে, ধরেন আমলাদের হিসেব নেওয়া যাবে না, আগে ছিল 1 বছর, পরে হলো 5 বছর, এমনকি কোনোদিনই হিসাব চাইতে পারবে না। স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কেউ হয়তো সাজাপ্রাপ্ত হয়েছে বা জেলখানায় রয়েছে, কিন্তু বেসিক ব্যাংক বা ন্যাশনাল ব্যাংকের মতো যেই অনিয়ম, দুর্নীতি বা যেই ধরনের লুটপাট বেসিক ব্যাংকে যারা সম্ভব হয়েছে, সবার বিরুদ্ধে মামলা হয়েছে এবং 18 জন জেলে আছে। বেসিক ব্যাংকের 18 জন জেলে আছে। এটা কোন লেভেলের কর্মকর্তা? না, মূল ব্যক্তি তো এখন চার্জশিটের মধ্যে আসে, সে এখন বের হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমি যেটা বলছি মার্জার এটাও নতুন কিছু না, পৃথিবীতে বহু দেশে এই একটা ব্যাংক বিলুপ্ত হওয়া, মার্জার হয়ে যাওয়া, ফ্রি এন্টারপ্রাইজ সিস্টেম, এটা কোনো ব্যাপারই না। বাট এইটা হইতে হবে সমঝোতার ভিত্তিতে, মানে গভর্নমেন্ট থেকে চাপিয়ে না দিয়ে, মানে নিজেরাই এটা মার্জার। আমাদের যারা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স যারা পড়াই, ছাত্রদেরকে পড়াই, এইগুলো সাবটারি আছে আলাদা, কিভাবে এক কোম্পানির সাথে কোম্পানি অ্যামালগেমেশন হবে, অ্যাবজর্পশন হবে, অধিগ্রহণ হবে, এইটা সাবটারি আছে, অঙ্কই আছে, এগুলো আলাদা। বাট এটা হতে হবে সমঝোতার ভিত্তিতে এবং ট্রান্সপারেন্টলি হতে হবে। আর
এর মধ্যে স্যার এটা এই ন্যাশনাল ব্যাংক কিসের ভিত্তিতে হচ্ছে? না আমি বলছি ন্যাশনাল ব্যাংকের ব্যাপারটা তো আলাদা। ন্যাশনাল ব্যাংক তো এখন হচ্ছে না। হ্যাঁ, ওরা কিন্তু বিডিবিএল আর সোনালী ব্যাংক দুটোই সরকারি ব্যাংক, এটা গভর্নমেন্টের ব্যাংক, তো ওটা দুইটা এক জায়গায় হওয়া এটা কোনো ব্যাপারই নেই। এটা এর দ্বারা কারোই ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং এই ছোট একটা ব্যাংক থাকার চেয়ে এটা বড়টার সাথে মার্জ হয়ে গেলে অনেকগুলো বেনিফিট বরং ওই কর্মচারীরাও পায়, ওই ব্যাংকের যারা ঋণদাতা গ্রহীতা যারা আছে তারাও কিন্তু এক ধরনের নিশ্চয়তার মধ্যে বড় একটা কিছুর সাথে আমরা ইনভলভ হলাম। স্যার ক্ষতির চিন্তা করে কি বেসিক ব্যাংক সিটি ব্যাংকের সাথে হলো না? না ওটা হলো বেসিক ব্যাংক সিটি ব্যাংক, এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এটা যেটা করা হয়েছিল খুব সম্ভবত এক ধরনের খুব তাড়াহুড়ো করে। আমরাও এই কথাগুলো হয় কি, এইগুলো অর্থনীতিবিদরা বিভিন্ন সময় বলে আসছে, লিখিত দেখাতে পারবো, অন্তত দেশের সমস্ত অর্থনীতিবিদরাই বলছে ব্যাংকগুলো কমানোর দরকার, একসাথে মার্জার করার দরকার। আবার যখন মার্জার করতে গেছে তখন আবার কিন্তু এটা আবার এটা ঘুরে বলতেছে, উল্টো বলতেছে। প্রয়াত অর্থমন্ত্রী মোহিত সাহেব বলার চেষ্টা তো সেই জন্যই এগুলোর করতে হবে আপোষের মাধ্যমে, এবং এটা মার্জার করা নতুন কিছু না। আর এর মাধ্যমে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তাও না, কোনো দেশে এটা হয়েছে, কোনো দেশে সেরকম ফলপ্রসূ হয় নাই, কিন্তু উদ্যোগ কিন্তু এটা নেওয়া যেতে পারে। এটা নতুন কিছু না, এই উদ্যোগটা নিতে হবে ট্রান্সপারেন্টলি, সবাইকে জানিয়ে, এবং সমঝোতার ভিত্তিতে দুইটা না তিনটা চারটা এক জায়গায় হইতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মিজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সংবাদ বিশ্লেষণে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।